Hello students, good morning and welcome to our online English class. আমি তোমাদের লাস্ট ক্লাসে একটা সনেট পড়িয়েছি জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ। সেটা ছিল একটা ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট। আজকে আমি আরেকটা সনেট অন্য আঙ্গিকের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তো শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই, তোমরা ইতালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট সম্পর্কে জেনেছ। সনেট সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। এ পোয়েম অফ 14 লাইন্স, এটাও তাই, শুধু একটু তফাৎ। যেটা আমরা আগে পড়েছি সেটা ছিল ইতালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট, আজকে পড়ব শেক্সপিয়ারিয়ান সনেট বা এলিজাবেথান সনেট। যাই হোক, এবারে ইতালিয়ান সনেট যেটা পড়েছিলাম, যেটা আমরা পড়েছি সেটা কি জেনেছি, তার দুটো 14 লাইনের কবিতা, দুটো পার্ট থাকে। স্ট্রাকচারটা এইরকম: অক্টেভ প্লাস সেস্টেট, অর্থাৎ প্রথম 8 লাইন, 4 8 লাইনটাকে বলা হয় অক্টেভ, আর শেষের 3 3 6 লাইন এটাকে বলা হয় সেস্টেট। এবার সে অক্টেভ আর সেস্টেট, এই যে 14 লাইন, আমরা এখানে এই শেক্সপিয়ারের সনেটে যেটা দেখতে পাবো তার স্ট্রাকচারটা 14 লাইন্স। কীভাবে হয়েছে? তার আছে 3 কোয়ার্টেন্স অ্যান্ড আ কনক্লুডিং কাপলেট। একটু বলে নিই, এর আগে এটা পাবলিশড হয়েছিল 1609। তাহলে সেই যে 14 লাইন, তাহলে আমরা কোয়ার্টেন বলতে কি বুঝি সহজ করে বলে দিচ্ছি। কোয়ার্টেন কথার অর্থ হচ্ছে, কোয়ার্টেন তোমরা জানো, ওটা হচ্ছে 4 স্ট্যাঞ্জা অফ 4 লাইন্স, ঠিক আছে। আর কনক্লুডিং কাপলেট একটা হচ্ছে অন্তমিল যুক্ত 2 লাইনের একটা স্ট্যাঞ্জা। যাই হোক, এবার রাইম স্কিমটা কীরকম আমরা দেখেছিলাম ইটালিয়ান সনেটে: এ বি বি এ বি বি এ সি ডি সি বা সি ডি ই সি ডি ই। যাই হোক, এখানে রাইম স্কিমটা এরকম আছে: এ বি সি ডি ই এফ জি জি, অর্থাৎ 3 কোয়ার্টেন্টস। তাহলে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 4টা করে লাইন আছে। তার রাইম স্কিমটা কীরকম হবে? এ বি, অর্থাৎ অল্টারনেট। প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল থাকবে, আবার দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল থাকবে, এইভাবে। আর শেষে আছে একটা কাপলেট, অর্থাৎ 2 লাইনের একটা স্তবক বা স্ট্যাঞ্জা। এটারও সেরকম। এর মিটারটা কীরকম? এটা লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে, তোমরা জানো সনেটের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এবারে শুরু করা যাক। সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে নামকরণের এমন কোনো বিশেষত্ব নেই, বুঝতে পারছো। সনেট 18 18 নম্বর সনেট বা চতুর্দশপদী কবিতা। শেক্সপিয়ার টোটাল 154 সনেটস তিনি রচনা করেছিলেন। তার মধ্যে আমরা, তোমরা যারা পরে পড়বে, যারা ইংরেজি নিয়ে পড়বে, আরও ডিটেলস জানবে, একটু বলে দিই। সেটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: 1 থেকে 126, 1 to 126। এটা হচ্ছে অ্যাড্রেসড টু মাস্কুলাইন লাভ, অর্থাৎ কোনো কাকে না অ্যাড্রেস করা হচ্ছে, তার ফ্রেন্ড, প্যাট্রন, ঠিক আছে, তার বন্ধু এবং তার পৃষ্ঠপোষককে, ঠিক আছে। তাহলে দিজ সনেটস, অর্থাৎ 1 to 126 সনেটস সেলিব্রেট দ্য বিউটি অফ masculine love, beauty of his friend and patron,
নেক্সট 127 to 152 অ্যাড্রেস করা হয়েছে কাকে? আর ডার্ক লেডি, তার স্পষ্ট নেই। আর শেষের যে দুটো সেটা হচ্ছে কিউপিড, গ্রিক গড অফ লাভ, তাকে অ্যাড্রেস করা হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের যেটা বিষয় সনেট 18, আমি সেটাকে খুব সংক্ষেপে তার বাংলা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তোমরা ডিটেলসটা এবং তার যে প্রশ্ন উত্তর আমি পরের ক্লাসে আলোচনা করব। এই যে 3 কোয়ার্টেন্স অ্যান্ড আ কনক্লুডিং কাপলেট তোমরা দেখতে পাচ্ছ, তাতে কি আছে না, এই কবিতায় আমি প্রথমেই বলেছি ইট ইজ আ ফ্যান্টাস্টিক সনেট অর পোয়েম, ইট ইজ অ্যান এক্সিলেন্ট সনেট বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা অপূর্ব, একটা অনবদ্য একটা সনেট, যেটা 4 লাইনের, 3টে 4 লাইনের স্তবক আর শেষে একটি অন্তমিলযুক্ত 2 লাইনের স্তবক। এখানে এই কবিতাটা কবি সেলিব্রেটস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন, নামটা আছে WH, সে সম্পর্কে অনেক সমালোচনা আছে, অর্থাৎ আর্ল অফ সাউদাম্পটন আর আর্ল অফ পেমব্রুক। সেটা আছে WH বলতে কি উইলিয়াম হারবার্ট, ঠিক আছে, অথবা আরেকটা আছে HW হেনরি, একটা উইলিয়াম হারবার্ট, আরেকটা আছে হেনরি, একটু বলে দিচ্ছি, হেনরি রিওথলেসলি, নামটা একটু মনে করতে সময় লাগলো, আমি দেখে নিলাম। যাই হোক, তো এই কবিতায় আমি তোমাদের স্ট্যাঞ্জা ওয়াইজ, অর্থাৎ যে 3টে কোয়ার্টেন আছে, আমি একটা আলোচনা করে দিচ্ছি বাংলাটা। আগে আমি পড়ে যাচ্ছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তাহলে শুরু হয়েছে সনেটটা এইভাবে, একটা রেটোরিক্যাল কোয়েশ্চন দিয়ে। এই প্রসঙ্গে বলি, রেটোরিক্যাল কোয়েশ্চনটা কি না, একে বাংলায় বলা হয় একটা আলংকারিক একটা প্রশ্ন। তাহলে হোয়াট ডু উই মিন বাই রেটোরিক্যাল কোয়েশ্চন বা আলংকারিক প্রশ্ন, একটা আলংকারিক একটা প্রশ্ন। আলংকারিক প্রশ্ন তাকে বলা হবে যেখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোনো কিছুকে অনুসন্ধান করার জন্য নয়, কেবলমাত্র কোনো বিষয়কে নিশ্চিত করার জন্য বা সেটাকে সত্য প্রতিপন্ন করার জন্য প্রশ্নটা করা হয়। যেমন সহজে যদি বলি, আমি যদি বলি আমি কি যেতে পারি না, আমি কি যেতে পারি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, এখানে নেগেটিভ ফর্ম নেই। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তাহলে এই যে রেটোরিক্যাল কোয়েশ্চন, এখানে এটা অ্যাফার্মেটিভে রয়েছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি ঢুকতে পারি, আমি ঢুকতে পারি। তাহলে হোয়েন দ্য কোয়েশ্চন ইজ ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য অ্যাসারশন বিকামস নেগেটিভ, ঠিক আছে। তাহলে কী হবে, যখন প্রশ্নটা হয় অ্যাফার্মেটিভ, তখন তার উত্তরটা কী হবে, অ্যাসারশনটা হবে, আমার যে দৃঢ় বিশ্বাসটা সেটা কী হবে, সেটা অবশ্যই না হবে। তাহলে আমি কি তোমাকে তুলনা করতে পারি গ্রীষ্মের সঙ্গে, এর অর্থটা হচ্ছে না, আমি তোমাকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করতে পারি না, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট লাইন অফ দ্য ফার্স্ট কোয়ার্টেন, there is a simile, a comparison is made between summer and the poet's friend. I refers to the poet himself. তাহলে shall I compare thee to a summer's day means
আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তাহলে এই যে প্রশ্নটা, এতে ইমপ্লাইড আছে না, আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না। অর্থাৎ এই যে আলংকারিক হাঁবাচক এই প্রশ্নটা নির্দেশ করছে কোনটাকে, বুঝিয়ে দিচ্ছে নাটাকে, অর্থাৎ করতে পারি না। Thou art more lovely and more temperate. Thou, old form of you. তাহলে thou art, art means এটাও একটা আর্টিক ফর্ম, ওল্ড ফর্ম অফ ইংলিশ। thou art অর্থাৎ ইউ আর মোর লাভলি। লাভলি কথার অর্থটা কি? ইউ আর মোর লাভলি, ইউ আর মোর চার্মিং, ইউ আর মোর বিউটিফুল, হ্যান্ডসাম, রেডিয়েন্ট দেন কারচে, and more than the summer's day, and more temperate, moderate, সংযত। তাহলে এখানে কবি তুলনা করছেন, প্রথমেই বলছেন তুলনা করা যায় না। একটু বলে নিই, সামার হেয়ার স্ট্যান্ডস ফর বিউটি, ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন। তিনি সন্দেহ করছেন আমি তোমাকে কি তুলনা করতে পারি? ইংল্যান্ডে, আমাদের দেশে যেমন গরমটা যেমন খুব বিরক্তিকর, এটা আনন্দের নয়, কিন্তু ইংল্যান্ডে গরমটা যেটা মে মাস থেকে শুরু হয় সেটা হচ্ছে সেখানে খুব মনোরম। তাই সেই মনোরম মের অর্থাৎ গ্রীষ্মের দিনের সঙ্গে কবি, যাকে বলা হচ্ছে তারুণ্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, তুলনা করছেন তার বন্ধুকে। তুমি হও অনেক বেশি সুন্দর, তুমি আরও সুন্দর, আরও সংযত, আরও পরিমিত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবারে তুলনা করতে গিয়ে কবির সন্দেহ যে গ্রীষ্মের যে লাবণ্য, যে সৌন্দর্য আছে সেটা মানছি, কিন্তু কখনো কখনো তার যে আমরা ডার্ক সাইডস, তার যে ড্রব্যাকস, তার যে অন্ধকার দিকগুলো, তার যে ত্রুটিগুলো, সেগুলোকে আমরা উপেক্ষা করতে পারি না। তাই কবি বলছেন রাফ উইন্ডস ডু শেক, কখনো কখনো কি দমকা বাতাস, ডু শেক নাড়িয়ে দেয়, কাঁপিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে, দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং মানে কি? প্রিয়, লাভলি, ঠিক আছে, খুব প্রিয়, অ্যাফেকশনেট বার্ডস অফ মে। বার্ডস কথার অর্থ হচ্ছে ইয়াং টেন্ডার ফ্লাওয়ার্স, কুঁড়িগুলোকে, মেয়ের সুন্দর কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় বা নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার স্লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। অ্যান্ড সামার স্লিজ, এখানে সামার স্লিজ কথার অর্থটা কি? সামার স্লিজ কথার অর্থ হচ্ছে স্টে অফ সামার অর কন্ট্রাক্ট অফ সামার। আমরা লিজ কথার অর্থ জানি, লিজ বলতে চুক্তি, এখানে বলা হবে কি চুক্তি না বলে আমরা বলতে পারি স্টে অর ডিউরেশন অফ সামার। হ্যাথ মিনস হ্যাজ, এটাও ওল্ড ইংলিশ ফর্ম। অল টু শর্ট আ ডেট, অল টু শর্ট আ ডেট অর্থাৎ এটা হচ্ছে আ ডেট মিনস টাইম, অর্থাৎ মে মাসের প্রিয় কুসুমকলি তোমার ওই যে খারাপ দিক অর্থাৎ গ্রীষ্মের যে খারাপ দিক তাকে ঝরিয়ে দেয়। আর গ্রীষ্মের আয়ু আর কটা দিন, সে দ্রুত কি হয়, চলেই যায়। গ্রীষ্ম তো আর অনেক দিন স্থায়ী হতে পারে না, ও তো চিরস্থায়ী নয়, একটা নির্দিষ্ট সময় আসে আবার চলেই যায়। অর্থাৎ এই তুলনা করতে গিয়ে, উপমাটা টানতে গিয়ে, সিমিলিটাকে টানতে গিয়ে কবি এখানে বলছেন না, গ্রীষ্মের সঙ্গে তোমাকে তুলনা করা যায় না। ঠিক আছে, গ্রীষ্মেরও লাবণ্য আছে ইংল্যান্ডে, তোমারও আছে, কিন্তু তোমার লাবণ্য তার চেয়ে আরও সুন্দর, আরও সংযত, অপরিমিত। তার এই যে ফার্স্ট স্ট্যাঞ্জা, ফার্স্ট কোয়াট্রেন আমরা যেটা পেলাম তার বিষয়টা এরকম। ফার্স্ট কোয়াট্রেন ডিলস উইথ দ্য সুপিরিয়রিটি অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন।
তাহলে প্রথম যে এই যে কি বলা হবে 4 লাইনের স্তবকটা, এটা কি করছে, এটাকে তুলে ধরছে সুপিরিয়রিটি, মানে চরম অবস্থাকে, তার যে উৎকর্ষতাকে, কার, তার বন্ধু এবং তার পৃষ্ঠপোষকের সৌন্দর্যকে। হি ইজ ইন পজিশন অফ চার্মিং ফিজিক্যাল বিউটি, সে সুন্দর কি রূপের বা সৌন্দর্যের অধিকারী, গুণের বা রূপের অধিকারী। দ্য পোয়েট গ্লোরিফাইজ হিজ বিউটি, দ্য পোয়েট গ্লোরিফাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর তার সৌন্দর্যকে এখানে মহিমান্বিত করেছেন। সো হি বিগিনস দ্য সনেট উইথ আ রেটোরিক্যাল কোয়েশ্চান, সেই জন্য তিনি শুরু করেছেন সনেটটাকে একটা আলংকারিক প্রশ্ন দিয়ে। অনলি টু জাস্টিফাই হিজ অ্যাসারশন দ্যাট, কেবলমাত্র এটাকে প্রমাণ করতে, এটাকে কি করতে, জাস্টিফাই করতে, অর্থাৎ ঠিক প্রমাণ করতে, এটাকে হিজ অ্যাসারশন, তার যে দৃঢ় বিশ্বাস, দ্যাট এই যে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ বিয়ন্ড কম্প্যারিজন, যে তার বন্ধুর এই যে সৌন্দর্যকে তুলনা করা যায় না, অর্থাৎ তুলনাতীত, অর্থাৎ যেটাকে তুলনা করা যায় না, বিয়ন্ড কম্প্যারিজন, তুলনার অতীত। এবারে আসবো আমরা সেকেন্ড কোয়ার্টারে আসছি। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সামটাইমস, সামটাইম মাঝে মধ্যে, টু হট অত্যন্ত গরম, অর্থাৎ খুব গরম, কখনো কখনো, টু হট খুব গরম, দ্য আই অফ হেভেন সাইন্স, দ্য আই অফ হেভেন, এখানে আই অফ হেভেন বলতে কি বোঝানো হচ্ছে, আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। ঠিক আছে, এরপরেও একটা আমরা ফিগার অফ স্পিচ, অর্থাৎ একটা কি বলা হবে, অলঙ্কার, বাক্যালঙ্কার, সূর্যের চোখ, অর্থাৎ তার উপরে তাকে পার্সনিফাই করা হচ্ছে। সামটাইমস দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো বা আকাশের চোখ বড় উজ্জ্বলভাবে জ্বলে, অর্থাৎ কিরণ দেয়। অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, অ্যান্ড অফন আবার কখনো কখনো তার সোনার গোল্ড কমপ্লেক্সন, এখানে কমপ্লেক্সন কথার অর্থ হচ্ছে স্কিন টোন, গাত্রবর্ণ, ডিমড, ডিমড কথার অর্থ কি বলা হবে, ডিমিনিশ, ডিক্রিজ, এখানে বলা হবে ডিক্রিজেস অর ডিমিনিশেস, আর ইজ অন দ্য ওয়েন, কি হয়, ম্লান হয়ে যায়, আবছা হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, আর প্রতি সুন্দর বস্তু থেকে সৌন্দর্য যায় চলে। এখানে এই যে দুটো ফেয়ার, ফার্স্ট ফেয়ারটা হচ্ছে, এখানে একটু খেয়াল করবে, এখানে দুটো ফেয়ার আছে। ফার্স্ট ফেয়ার রেফার্স টু, ফার্স্ট ফেয়ার রেফার্স টু দ্য অল বিউটিফুল অবজেক্টস অফ নেচার। ফার্স্ট ফেয়ার, এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এখানেও একটা বাক্যালঙ্কার আছে, এটা আমরা বলি, তোমরা এই সম্পর্কে আরও ডিটেলস জানবে, এটাকে বলা হয় অ্যালিটারেশন। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে ফেয়ারটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে প্রথম ফেয়ারটা বোঝাচ্ছে বিউটিফুল অবজেক্টস, আর সেকেন্ড ফেয়ারটা হচ্ছে বিউটি অ্যাজ এ হোল সামটাইম ডিক্লাইন্স, প্রতিটি সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্য একদিন কি ম্লান হয়ে যায়, ডিমিনিশ হয়ে যায়, উধাও হয়ে যায়। ঠিক আছে, একদিন চলেই যায়, সেটা আমরা বলছি, এখানে বলছি ডিক্লাইন, ডিক্লাইন কথার অর্থটা কি বললাম, ডিমিনিশ অর ডিক্রিজ, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স, বাই চান্স, বাই চান্স বলতে কি অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে, ঘটনাচক্রে অর নেচার্স চেঞ্জিং কোর্স, ইন দ্য ল অফ নেচার, ইন চেঞ্জিং কোর্স অফ নেচার, উইথ দ্য সাইক্লিক চেঞ্জ অফ নেচার, বা অল্টারিং রুল অফ নেচার। আনট্রিমড, আনট্রিমড, এখানে হচ্ছে আনট্রিম, এটাকে একটা বিশেষ অর্থ ব্যবহার করা হচ্ছে,
এটাকে আমরা বলি কি, এখানে বলা হবে আনট্রিমড, আনচেঞ্জড, আনকাট, ঠিক আছে, বা ইনট্যাক্ট, রিমেন ইনট্যাক্ট। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। থার্ড কোয়াড্রেন্ট একটা অদ্ভুত, দেখো প্রথম দুটোই দেখলাম কি কবি যেটা তার যে রেটোরিক্যাল কোয়েশ্চান সেটাকে জাস্টিফাই করতে গিয়ে তিনি বলছেন তুলনা কেন করা যাবে না গ্রীষ্মের দিনের সঙ্গে, ঠিক আছে, গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা যাবে না। তিনি প্রথম দুটো স্ট্যাঞ্জা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ার্টেনে তিনি তার ব্যাখ্যাটা দিলেন কেন করা যাবে না, কারণ গ্রীষ্মের কতগুলো ড্রব্যাকস আছে, কতগুলো ফল্টস আছে। হঠাৎ করে থার্ড স্ট্যাঞ্জায়, থার্ড কোয়ার্টেন আমরা কি দেখলাম, বাট, এই যে অ্যাডভার্জেটিভ কনজাংশন, এটাকে ইংরেজি সাহিত্যের পরিভাষায় বলা হয় ভোল্টা, অর্থাৎ মতের পরিবর্তন। এতক্ষণ তিনি যে বললেন না করা যায় না, চিরস্থায়ী নয়, প্রত্যেককেই সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্য একদিন না একদিন ম্লান হয়ে যায়, উধাও হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই যে ভোল্টা, হঠাৎ করে তার যে পরিবর্তন, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে ইটারনাল সামার, এভারলাস্টিং বিউটি, সামার স্ট্যান্ডস ফর বিউটি, শ্যাল নট ফেড। এখানে ফেড কথার অর্থটা কি, ফেড হচ্ছে ইফেস অর ইরেজ অর ভ্যানিস, কখনো উধাও হয়ে যাবে না, চলে যাবে না। কেন? নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাউ ওয়েস্ট, নর লুজ পজিশন, তোমার সৌন্দর্য, অনন্ত সৌন্দর্য, অনন্ত গ্রীষ্ম কখনো মলিন হবে না, কখনো উধাও হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাউ ওয়েস্ট, নর লুজ পজিশন অর্থাৎ যে সৌন্দর্য তোমারই, ঠিক আছে, ইউ উইল নট লুজ দ্য পজিশন অফ দ্যাট ফেয়ার, অফ দ্যাট বিউটি, দাউ ওয়েস্ট, দাউ ওয়েস্ট কথার অর্থটা কি, দাউ পজেস, দাউ ওন, দাউ বিলং টু, ইউ পজেস আর ইউ বিলং টু, তুমি যে রূপের বা সৌন্দর্যের অধিকারী তা কখনো কি মলিন হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, নর শ্যাল ডেথ, ঠিক আছে, আবার বলা হচ্ছে এমনকি মৃত্যু এসে বলবে না তার ছায়াতে তুমি লীন, ঠিক আছে, মৃত্যুও শ্যাল নট বোস্ট, ডেথ শ্যাল নট ব্র্যাগ, এটা হবে ডেথ শ্যাল নট ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, সে এসে গর্ব করে বলবে না যে তুমি তার ছায়াতে তুমি বিচরণ, তোমাকে তার ছায়াতে সে নিয়ে চলে যাবে, তুমি সেখানে বিচরণ করবে। মৃত্যু এসে বলবে না তোমার তার ছায়াতে তুমি লীন, বলতে পারবে না। অর্থাৎ ডেথ হ্যাজ নো পাওয়ার টু টেক ইউ ইন ইটস কিংডম, ইন হিজ ডোমেন, ঠিক আছে। ইয়োর বিউটি, তোমার যে সৌন্দর্য, কই বলছেন সেটা কি থাকবে, সেটা থাকবে অক্ষত, সেটা থাকবে অম্লান। ইভেন এমনকি সময়ও তোমাকে নষ্ট করতে পারবে না। আমরা দেখেছি শেক্সপিয়ারের কবিতায় যেন একটা প্রতিযোগিতা, দেয়ার ইজ আ রেস বিটুইন লাভ অ্যান্ড টাইম, বিটুইন ডেথ অ্যান্ড লাভ আর বিউটি, সাচ অ্যান্ড সাচ। এক কথা এখানে কি বলছেন কবি, ইয়োর বিউটি অর্থাৎ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল রিমেন ইনট্যাক্ট or will remain beyond the clutch of death,
মৃত্যুর কালো করাল ছায়া থেকে কি থাকবে, দূরে থাকবে। কীরকম থাকবে, কীরকম দূরে থাকবে? হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট, হোয়েন যখন ইন ইটারনাল লাইন্স এই অমর লাইনগুলোতে, টু টাইম দাউ গ্রোয়েস্ট তুমি বেড়ে উঠবে, মানে কি অনন্ত কবিতার মাঝে তুমি অনন্তকাল থাকবে অক্ষয়। তাহলে এখানে কবি আরেকটা বিষয়ের উপর তিনি আলোকপাত করলেন, সেটা কি না ইমমর্টালিটি অফ হিজ পোয়েম অর সনেট অর হিজ ক্রিয়েশন। তাহলে মানুষ মাত্রেই কি মরণশীল, সৌন্দর্য যেটা থাকে তার সঙ্গে সঙ্গে মানুষ চলে গেলে সেও কি হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, লীন হয়ে যাবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। কিন্তু এখানে কবি তার এই যে অ্যাসারশন, তার এই যে যুক্তি, সেটা কি না চলেই যাবে, কিন্তু কিন্তু এই যে ভুলটা, বাট দ্য ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, তাহলে মানুষ চলে যাবে, তাহলে সৌন্দর্য কি করে থেকেই যাবে, যে থেকেই যাবে। তিনি এখানে বলছেন একদম লাস্ট লাইনে, হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট, অনন্ত কবিতা তুমি থাকবে অমর, তুমি বেড়ে উঠবে। গ্রোয়েস্ট মিন্স থ্রাইভস, থ্রাইভ, এক্সপান্ড আর ফ্লারিশ। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা দেখলাম কি থার্ড কোয়ার্টেনে কি দেখলাম, একটু দেখে নাও। থার্ড কোয়ার্টেনে কি দেখলাম, সেকেন্ড কোয়ার্টেনটাও বলা হয়নি। ইট ডিলস উইথ দ্য চেঞ্জিং লুক অফ নেচার, ন্যাচারাল বিউটি ইজ নট লং লাস্টিং, এভরি beauteous form of nature is bound to lose its beauty with the passage of time. It pinpoints the eternal truth that, এটা এই যে চিরন্তন সত্যটাকে তুলে ধরে যে the beauty of every object is ultimately subject to death and destruction or death and decay. প্রত্যেক সুন্দর বস্তু পরিণতিটা কি, মৃত্যু বা শেষ হয়ে যাওয়া। থার্ড কোয়ার্টেনে যে দেখলাম, শেক্সপিয়ার কনফার্স ইমমর্টালিটি, যেন তিনি দান করেছেন অমরত্বকে অন দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর যে সৌন্দর্য, অমর সৌন্দর্য, এভারলাস্টিং বিউটি অফ হিজ ফ্রেন্ড থ্রু দিস সনেট বা থ্রু হিজ সনেট, তার এই কবিতার মাধ্যমে তার সৌন্দর্য থাকবে অম্লান, অমর। হিজ ফ্রেন্ড ইজ ইন পজিশন অফ ইটারনাল বিউটি, কারণ তার বন্ধু এই চিরন্তন সৌন্দর্যের অধিকারী। ইট উইল নট বি ডিস্ট্রয়েড বাই টাইম, সময়ের দ্বারা এটা নষ্ট হয়ে যাবে না। ইট উইল অলসো রিমেন বিয়ন্ড দ্য ক্লাচ অফ ডেথ, এটা বলা হয়েছে। এটা থাকবে মৃত্যুর বাইরে, অর্থাৎ মৃত্যুর কালো ছায়া একে স্পর্শ করতে পারবে না। এবারে আছে কনক্লুডিং কাপলেট। আমরা যেটা দেখলাম রিটোরিক্যাল কোয়েশ্চানের যেন তার যে পরের যে স্ট্যান্জাগুলো তার জন্য আনসার, ঠিক আছে, প্রত্যেকটা যে কোয়ার্টেন তার জন্য আনসার, তার যে রেটোরিক্যাল কোয়েশ্চান যেটা শুরু হয়েছিল কিসে, একদম ফার্স্ট কোয়ার্টেনের ফার্স্ট লাইনে, তার জন্য আনসারটা আমরা এখানে দেখলাম। এবারে কনক্লুডিং কাপলেট, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, অর্থাৎ সো লং যতদিন, যতক্ষণ, এখানে বলা হবে যতদিন, সো লং যতদিন, ম্যান ক্যান সি, ম্যান ক্যান ব্রিথ, যতদিন মানুষ কি শ্বাস প্রশ্বাস নেবে, মানুষ বেঁচে থাকবে। আর আইজ ক্যান সি, যতদিন মানুষ দেখতে পাবে। সো লং লিভস দিস, ততদিন অর্থাৎ as long as man can breathe or eyes can see, so long lives this, so long ততদিন lives this, এটা বেঁচে থাকবে। এখানে দিস বলতে কোনটা না, এখানে দিস বলতে here this refers to this sonnet, this poem, and this gives life to thee, এবং এটা তোমাকে কি দেবে, অমরত্ব বা জীবন দান করবে। তাহলে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, মানুষের শ্বাস প্রশ্বাস চলবে, মানুষ দেখতে পাবে, অর্থাৎ মানুষ
পাঠক এই কবিতাটা পড়বে ততদিন তুমি বেঁচে থাকবে এবং এটা আমার এই কবিতাটা, আমার এই সনেটটা তোমাকে অমর করে রাখবে। তাহলে আমরা কনক্লুডিং কাপলেটে যেটা দেখলাম তো বলে দিই, দ্য কনক্লুডিং কাপলেট ডিলস উইথ দ্য পোয়েটস প্রফাউন্ড বিলিভ, কবির যে দৃঢ় বিশ্বাস ইন দ্য পারমানেন্স অফ হিজ ক্রিয়েশন অ্যান্ড অলসো দ্য পারমানেন্স অফ হিজ ফ্রেন্ডস বিউটি। তাহলে কনক্লুডিং কাপলেটে যেটা দেখলাম সেটা কি না, কবির দৃঢ় বিশ্বাস, তার সৃষ্টির অমরত্ব বা স্থায়িত্ব, অ্যান্ড দ্য পারমানেন্স অফ হিজ ফ্রেন্ডস বিউটি, আর তার কবির অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্যের যে স্থায়িত্ব বা অমরত্ব, ইমমর্টালিটি। হি অ্যাসার্টস দ্য পাওয়ার অফ হিজ পোয়েট্রি, তিনি জোর দিয়ে বলেন তার কবিতার যে ক্ষমতা অর আর্ট অথবা তার শিল্পের যে ক্ষমতা ওভার টাইম অ্যান্ড ডেথ, অর্থাৎ সময় এবং মৃত্যুর উপরে তার সৃষ্টি, অর্থাৎ সময় এবং মৃত্যু, টাইম রেক্স হ্যাভক অন অল ন্যাচারাল থিংস, সময় যে কোনো প্রাকৃতিক বস্তুর উপরে আঘাত হানতে পারে, ক্ষতি করতে পারে। ডেথ ইজ ইনএভিটেবল ফ্যাক্ট ফর অল থিংস লিভিং, আর অর্থাৎ নান ক্যান বা নাথিং ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ মৃত্যু অনিবার্য সমস্ত কি জীবিত প্রাণী বা সমস্ত জীবিত বস্তুর ওপরে, মানে কি এটা অনিবার্য, সবাইকে মেনে নিতে হয়। নান ক্যান অ্যাভয়েড ইট বাট দে হ্যাভ নো পাওয়ার টু ডেস্ট্রয় আর্ট, কিন্তু দে হ্যাভ নো পাওয়ার, তাহলে দে বলতে কারা, টাইম অ্যান্ড ডেথ হ্যাভ নো পাওয়ার টু ডেস্ট্রয় আর্ট বা ক্রিয়েশন। তাহলে শিল্প বা সাহিত্যকে, সৃষ্টিকে এদের কোনো ক্ষমতা নেই কী করার, নষ্ট করে দেওয়ার। আর্ট ইজ ইমমর্টাল, শিল্প সৃষ্টি অমর। ইট হ্যাজ দ্য পাওয়ার টু ইমমর্টালাইজ অল ফর্মস অফ বিউটি। ইট হ্যাজ দ্য পাওয়ার, অর্থাৎ আর্ট আর ক্রিয়েশন হ্যাজ দ্য পাওয়ার, শিল্প বা সৃষ্টির রয়েছে ক্ষমতা, টু ইমমর্টালাইজ অল ফর্মস অফ বিউটি, অমর করে রাখতে সমস্ত ধরনের, সমস্ত রকমের সৌন্দর্যকে। আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদের এই সনেট এর বিষয়বস্তুর উপর আলোকপাত করতে, আশা করি একটু হেল্প করবে তোমাদের। আমি পরের ক্লাসে তোমাদের এর যে ডিটেলস, যে এক্সপ্লানেশন, আমি প্রশ্ন উত্তর দেব, ঠিক আছে, মাল্টিপল চয়েস, শর্ট আনসার টাইপ আর এসে টাইপ, সেটা পরে। আমি পরের ক্লাসে আমি আরও যেগুলো বাকি আছে, আরও অনেক ডিটেলস, তার যে কি বলা হবে, ফিগার অফ স্পিচ, যেমন একটা কথা বলা হয়নি এখানে, ডেথকে পার্সনিফাই করা হয়েছে, পার্সনিফিকেশান, আর একটা ফিগার অফ স্পিচ আমরা দেখলাম। হ্যাঁ, এসব অনেক কিছু ছেড়ে গেছি। আসলে এই স্বল্প পরিসরে একটা ক্লাসে পুরো কবিতাটাকে পড়ানো ক্ষেত্রে এই থেকে যায়, এই ত্রুটি থেকেই যায়, আমরা স্বীকার করে নিচ্ছি, আমি স্বীকার করে নিচ্ছি। তো তোমরা একটু পড়বে, বইটাকে কাছে রাখবে। আমি যতটা সম্ভব আরও ডিটেলস তোমাদের পরের ক্লাসে আলোচনা করব, অ্যালং উইথ কোয়েশ্চনস অ্যান্ড আনসার্স। আজ এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।